সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। করোনার ভ্যাকসিন এসেছে আগে, এখন অপেক্ষা প্রয়োগের। এরই মধ্যে শেষ সব প্রস্তুতি, কিন্তু ভ্যাকসিন নিয়ে এখনও আসছে নানা মন্তব্য। অভয় দেওয়ার আড়ালে ভীতি ছড়াচ্ছেন কি কেউ? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ভ্যাকসিন কথন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ এ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন, আছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাত পোহালেই চট্টগ্রাম সিটি নির্বাচন। প্রথম ইভিএমে ভোট দেবেন ১৯ লাখ ভোটার। মাঠে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর ২৫,০০০ সদস্য। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান। কাল দেয়া হবে ২৫ সম্মুখ যোদ্ধাকে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। বেগম জিয়া আদালতে না আসায় ৪১ বারের মতো পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। করোনার কারণেই অনুপস্থিতি, দাবি আইনজীবীদের। বঙ্গুত্বের সুযোগ নিয়ে ভিআইপি এলাকায় অটোরিকশা চালিয়ে ছিনতাই। চিৎকার করার সময় হাইকোর্টের সামনে হত্যা করা হয় ভুক্তভোগী হামিদকে। গ্রেফতার ৫। এবং ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের র্যালিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। মুজিব বর্ষ উপলক্ষে আমন্ত্রণে দিল্লির কুচকাওয়াজে অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম ভ্যাকসিন কথন। আপনারা জানেন যে আগামীকালকে ২৫ জন সম্মুখ যোদ্ধাকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন আজকে স্বাস্থ্যমন্ত্রী। এসব সহ অন্যান্য প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমি যুক্ত হতে চাই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার সঙ্গে। আমরা যেটি বলছিলাম যে ভ্যাকসিন কথন, তো ভ্যাকসিন নিয়ে এখনো পর্যন্ত নানা মন্তব্য আসছে। যদিও ভ্যাকসিন প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন, কালকে সম্মুখ যোদ্ধারা পাবেন, মানে হচ্ছে বুধবার দিন, তারপর ৭ই ফেব্রুয়ারি থেকে একযোগে সারা দেশে শুরু হবে বলে বলছেন। তো এই যে আপত্তির জায়গাগুলো কেউ কেউ বলছেন, আপনারও কিছু মন্তব্য সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তো সেই জায়গাতে জানতে চাই যে ভ্যাকসিন নিয়ে এই ধরনের কথাবার্তাগুলো কেন? আপনার কাছে কি মনে হয়? একজন বিশেষজ্ঞ হিসাবেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি। পয়লা কথাটা বলতে চাই, যদি আজকে ভ্যাকসিনে আমার নাম উঠে আমি ভ্যাকসিন নেব, এর চেয়ে বড় নিশ্চয়তা কিছু হতে পারে না। আমি আমার জীবনটাকে ভালোবাসি, আমি কোনো ক্রমেই কোনো বিপজ্জনক পথে আটকাবো না। বিশেষ এই বয়সে আমি খুব সতর্কই থাকি। তো এই জন্য সবাইকে নিশ্চিত করতে চাই, আপনাদের নাম উঠলে আপনারা নিরাপদে ভ্যাকসিন নিয়ে নেবেন, নেবেন। তবে যেখানে দুটো বিষয়ে আমি একটু বলতে চাই, সরকারের ভালো কাজগুলি অনেক সময় তারা একটু চিন্তার অভাবের জন্য সেখানে আর কি আমার ছোটো ভাই আরাফাতরা থাকে না, অন্যরা আমলারাই সব দখল করে থাকে, অকারণে কিছুটা বিতর্ক সৃষ্টি করে সরকার। যেমন কি এই সুরক্ষা, এই নতুন ইটার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রত্যেকের ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে, সরকারের কাছে ডাটাবেস আছে, সেখানে মোটামুটি বয়সে ঠিক আছে, ২-৪টা ভুল থাকতেই পারে। অ্যাপের প্রয়োজন আপনি বলছেন? হ্যাঁ, যে অ্যাপসটি বানানো হতে সেটার প্রয়োজন নেই। এটা একটা যত বেশি করবেন, এই রিক্সাওয়ালা কাকে দিয়ে ফিল আপ করবে, কী করবে, যদিও এরা দিচ্ছেন, এটার প্রয়োজন নেই। আমার কথা হলো যে এটা প্রয়োজন নেই অন্য কোনো কারণে। এটা খারাপ জিনিস বলছি না আমি, কিন্তু অকারণে অতিরিক্ত করার আমাদের অনেক কাজ আছে। যেমন কি এই যে সম্প্রতি যে সরকার যে গৃহহীনদেরকে দিয়েছে, ওয়ান্ডারফুল কাজ করেছেন, সেটা ওয়ান্ডার। এখন সরকারকে সতর্ক থাকতে হবে, কেউ যেন এই বাড়িঘর বিক্রি না করে তাদের সরকারি। এইটা হলে অ্যাপসটার প্রয়োজন নেই। আমাদের আইডেন্টি কাজ আছে, ন্যাশনাল আইডেন্টি, ওটার বেসিসে সরকার ডেকে পাঠালেই হয়ে গেল, অ্যানাউন্স করে দেবে এত থেকে এত, যেভাবে আমরা ভোট দেই এই দেই ইত্যাদি। এটা হলো একটা কাজ, যেটা অপ্রয়োজনীয়। আর দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই, পৃথিবীর সব ওষুধ আজকে পর্যন্ত পেনিসিলিন বলেন, এমনকি অক্সিজেন, তারও একটা সাইড এফেক্ট আছে, বেশি হলেই অসুবিধা আছে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার জনসাধারণ আমার আবেদন, আপনারা কোনো মতেই ভয় পাবেন না, এটার কোনো কারণ নাই। ডাকলেই যে হাজির হবেন। তবে আমি তো চাই যে আমার দেশের চালিকা শক্তি যারা, তারাই প্রথম পাবে। আমাদের চেয়ে বড় কথা, আমাদেরকে সাহস জোগানোর জন্য, যেমন আজকে রিক্সাওয়ালা, ফুটপাতের দোকানদার, যারা মুদির দোকানদার, আমার কৃষক, আমার শ্রমিক, তাদেরকেই যারা হাজারে হাজারে এসে টিকাটা নেয়, এটি তাদের অধিকার, তারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং এই জায়গাটাতে আমি বলছি যে আপনারা এটা
করবেন। আর দ্বিতীয়ত আমার যেটা অ্যাপিল ছিল, আমার প্রধানমন্ত্রী গেলে তাদের সাহসটা আর একটু বাড়তো। এটা কোনো কিছু নাই, এটার ইটাতে এতও শুরু হয়ে যাচ্ছে যে ওই গরিবের মেয়ে ওই নার্সকে না পাঠিয়ে একটা হয়তো আমাদের জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর সাহেবও নিতে পারতেন, ফারজানা নিতে পারতেন, অথবা অন্যরা, অথবা দীপুমণি নিতে পারতেন, যদিও প্রধানমন্ত্রী নীলে কোনো ছিল। এটা নিয়ে আমি বলছি যে আবার আমি রিপিট করছি, প্লিজ আসেন, ভ্যাকসিন নেন, অযথা বিতর্ক বাড়াবেন না, কিছু না যেটা ছিল। এবং আমার মনে হয় আমি কিছুটা অ্যাচিভ করেছি। অলরেডি ভ্যাকসিনকে বলেছে তারা প্রাইভেটটা এখন শুরু করছে না, যেটাতে আমি সবসময় বলি প্রাইভেটের যেটা হলো আমাদের সরকার কিনছে $5 দিয়ে, ঢাকা ক্লাব বিক্রি করবে $45 দিয়ে, এবং সেই 45 যে 4,000 টাকা। গুলশান ক্লাবও তাই। অনেকেরা এত আয়েসি হওয়া ভালো না, এত আয়েসি হয়ে তারা যে শর্টকাট করার জন্য লাইন, আরে লাইনে গেলে একটা সুবিধাও আছে, বাংলাদেশ কোন দিকে চলছে, আপনার নিয়ে কি কথা বলে, আমি দেখি যে আমার নিয়ে কে গালি দিল, কে ভালো বললো, তাতে এটা হই। সুতরাং এখানে সরকারিতে আমি বেক্সিমকোকে ও ধন্যবাদ দিচ্ছি, এই কারণে অন্তত পাপন যেটা বলেছে তারা যদি স্টিক করে এই মুহূর্তে প্রাইভেট টানবে না, তাহলে খুবই ভালো কথা। এটা বিতর্কের কোনো অবকাশ নাই, জনসাধারণ যত আসবে নিয়ে নেবেন টিকা। জি, ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। যেটি বলছেন যে অ্যাপটাকে তিনি অপ্রয়োজনীয় মনে করছেন। না, আমি প্রথমেই ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ এই কারণে জানাতে চাই যে আজকে উনি ওনার জায়গা থেকে চমৎকারভাবে সবাইকে আহ্বান জানিয়েছেন টিকাটি নেওয়ার জন্য, এবং আমি মনে করি এখান থেকে একটা বিশেষ ধরনভাবে একটা আস্থার জায়গা তৈরি হবে। এই জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে ধন্যবাদ। এবং আমি চেষ্টা করব আমরা যদি কোনোভাবে অগ্রাধিকার তালিকা একটা স্টেজে এসে তো আমরা পাবো, আপনি হয়তো আগে পাবেন, তো কোনো এক ফাঁকে যদি পাওয়ার সুযোগ হয়, দরকার হলে লাইভ ক্যামেরার সামনে নিয়ে আমরা সেটা আপনার প্রতি আমার আবেদন থাকবে। দু একটি জিনিস একটু ছোট্ট করে আমি একটু ক্লারিফাই করি, মানে জিনিসটা বোঝানোর জন্য। সুরক্ষা অ্যাপ যেটা আসলে, এটা একটু আমি আপনাকে একটু বলি, আসলে কিন্তু এনআইডি ব্যবহার করেই মানুষকে চিহ্নিত করে দেওয়া হবে। সুরক্ষা অ্যাপটা হচ্ছে একটা টুলটা হচ্ছে এই যে এইখানে রেজিস্ট্রেশনটা যদি করে, ধরেন বিভিন্ন পর্যায়ে আমরা যখন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত হই তখন আমরা কাগজে কলমে রেজিস্ট্রেশন করতাম, কাগজে কলমে। এখন ওইটাকে রিপ্লেস করে অ্যাপটা একটা ডিজিটাল পদ্ধতি করা হয়েছে। টিপ দিলে চলে যাবে, মানে কি ওখানে মানুষ প্রথমে কি করবে, তার এনআইডি নাম্বার দিবে, তারপরে তার ডেট অফ বার্থ দিবে, তারপরে তার নাম দিবে, এবং অন্যান্য কিছু প্রশ্ন থাকবে, কোমরবিডিটি আছে কিনা, মেল না ফিমেল, এবং তার লোকালিটি। তার ভিত্তিতে সরকারের কাছে তখন এই এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে তথ্যটা ডাবল চেকড হয়ে চলে যাবে, এবং একবার একটা এনআইডি ব্যবহার করে দ্বিতীয়বার ওই এনআইডি ব্যবহার করে আর ওই অ্যাপ নিবেই না। তার মানে এখানে সুরক্ষাটা যেটা হলো, মাল্টিপল ইউসেজের আর স্কোপ থাকছে না। ইন কেস কেউ যদি মনে করে, ধরেন আমি এনআইডি ব্যবহার করে দিলাম, এইটা আবার ব্যবহার করে আরেকজনের জন্য, আমার কাছে একটা লোকের জন্য ব্যবহার করে টিকাটা নিয়ে দিই, এই চিটিংয়ের সুযোগ থাকবে না। এই জন্য সুরক্ষা অ্যাপটা যেটা ব্যবহার করছে, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই সুরক্ষা অ্যাপটার মাধ্যমে এই পুরো ব্যবস্থাপনাটা করার মাধ্যমে জিনিসটা একটু এফিশিয়েন্ট হবে আর একটু ইফেক্টিভ হবে। কারণ ওই অ্যাপ বলে দিবে কাকে কোথায় কোথায় যেতে হবে, তখন তার মাধ্যমে তারা যে যার ওই চিহ্নিত ওই জায়গাটি যে আপনার টিকাটি নিয়ে চলে আসবে। এটা একটা ম্যানেজমেন্টের টুল, আর কিছু না। আমরা ম্যানুয়ালি যেগুলো কাজ করতাম, ধরেন বড় আকার, এটা 14 কোটির মতন মানুষকে টিকাটা দিতে হবে। এখানে আবার আছে একটা ডেট অফ বার্থ। জি, বাঙালি কজনের ডেট অফ বার্থ, তুমি আমি ছাড়া না। আমি বলি এনআইডি তে কিন্তু একটা ডেট অফ বার্থ আছে, এই অ্যাপে আপনার ওইটাই দিতে হবে। না, ওইটাই দিতে হবে, কিন্তু একটা কারণ ওটা অফিশিয়াল, যেটা পাসপোর্ট দোকানদার এইটা নিয়ে দরকার নেই। এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এটা একটু বলি যে রিকশাওয়ালা দোকানদার অনেকের দেখা যাবে যে হয়তো আপনার এই ফোন নাই, এই যে কারণে এখানে একটা ব্যবস্থা রাখা হয়েছে, আপনি কম্পিউটারেও, আপনি ওয়েব পেজের মাধ্যমেও আপনি এটা করতে পারবেন। তো এটা যেটা বলছে, যেহেতু গোটা বাংলাদেশে 5,000-এর মতন ইউনিয়ন সার্ভিস সেন্টার আছে, এবং সেখানে সার্বক্ষণিকভাবে 5-6 জন করে কাজ করে, তো যারা নিজেরা পারবেন না তারা কি করবে, তারা ওই ইউনিয়ন সার্ভিস সেন্টারে যেয়ে বা কারো সহযোগিতা নিয়ে আপনার ওই ফর্মটা ফিল আপ করবে। বাংলাদেশে দেখেন পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে যে অনেকে পারেন না, আমাদের প্রবাসীদের অনেকে যারা বিদেশে যেতে পারেন না, অন্যের সহযোগিতা নেন না, এখানেও কিন্তু ওই সহযোগিতাটা নেওয়ার মাধ্যমে জিনিসটা পরিচালিত হবে। কিছু পয়সা খরচ হবে।
না পয়সা খরচ হবে না। একটু শেষ করে নেই। যদি ধরেন আপনার ওই ইউনিয়ন সার্ভিস সেন্টারে যায়, ওখানে কিন্তু 1 পয়সা খরচ হবে না। এবং আমি এখানে বরং আহ্বান জানাবো যে আমাদের ইয়াং জেনারেশনের অনেকে ভলেন্টারিলি যারা পাচ্ছে না তাদেরকে এই সার্ভিসটা দিয়ে হেল্প করার সুযোগ নিতে পারে। তবে সরকারি পর্যায়ে থেকে বিষয়টি এত ম্যাসিভ, মানে 14 কোটি মানুষ, এই ম্যানেজমেন্টের জন্য এই অ্যাপের মাধ্যমে গেলে এখানে ডুপ্লিকেসি হওয়া, চিটিং হওয়া, ফ্রড এগুলো হওয়ার সুযোগটা কমে যাবে, একটু ইফেক্টিভলি হবে। এই জন্য অ্যাপের মাধ্যমে করার চেষ্টা করছে তারা মূলত। তবে মজার ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাপের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর এটা প্রিন্ট আউট নিতে পারবেন। প্রিন্ট আউট নিলে এটা আপনার আইডি হয়ে যাবে। গভর্নমেন্ট এই ব্যবস্থাও রেখেছে, আপনি যদি প্রিন্ট আউট নিতে না পারেন কিন্তু আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনি ধরেন প্রিন্ট আউট ছাড়া চলে গেলেন খালি হাতে, তারা ওই প্রিন্ট আউটটা নিয়ে রাখবে, আপনার আইডি চেক করে আপনার হাতে প্রিন্ট আউটটা ধরে দেবে, আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। ওই ব্যবস্থাপনাগুলি আছে। এইটা একটা বিষয় আমি বলার সুযোগ পেলাম। আরেকটা বিষয় সম্ভবত যেটা আসছিল, আচ্ছা আপনি যে ভ্যাকসিনকোর যে ইস্যুটা বলেছিলেন, আমি এগুলো নিয়ে একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি। তারা যেটা বলেছে যে দাম কিন্তু ধরেন ভারত যে দামে কিনছে সেরাম থেকে, বাংলাদেশ একই দামে কিনছে, যেটা একটা রয়টার। আমি না যাই এটা না তর্কে না, আমি আপনাকে তথ্যটা দিই, আপনি অ্যাকসেপ্ট করেন বা না করেন, তথ্যটা দিই এবং এটা কিন্তু আমি ফ্যাক্টস দিয়ে বলছি। চুক্তি যেটা আছে বাংলাদেশের সাথে, যে যদি ভারত সরকার কমায়, যেটা রয়টার উল্লেখ করেছিল 3টা সোর্স উল্লেখ করে, রয়টার আবার কারেক্ট করে নিয়েছে পরে, তারা বলছে পার ডোজ $4, হুইচ ইজ রং, কারণ পার ডোজ না, একজন মানুষকে 2টা ডোজ দিতে হবে। তো তারা বলছে পার ডোজ $4, আসলে 2টা ডোজ $4, একটা ডোজ আসলে $2। এটা রয়টার কিন্তু আবার কারেক্টেড ভার্সন একটা দিয়েছে তার ভুল যেটা হয়েছিল। আর বাংলাদেশের সাথে চুক্তিটায় আছে ভারত যে দামে কিনবে আমরা ওই দামে ম্যাচ করিয়ে দিতে হবে। যে কারণে আমরা এখন বলেছি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে ভারত যদি কম দামে কেনে তাহলে আমাদের যে এক্সট্রা টাকাটা সেই টাকা হিসেবে ফেরত নিব না, এক্সট্রা টিকা দিতে হবে আমাদের, সেটা আসছে এক। দ্বিতীয় হচ্ছে তার উপর দিয়ে বেক্সিমকোকে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু টিকার দামের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে টিকাটা ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন এবং স্টোরেজের। এখন সবগুলো টিকা কি ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন, স্টোরেজ ওরা করবেন না। যেহেতু 14 কোটি মানুষের কথা বলছি, সরকারের যে ফ্যাসিলিটিস আছে বা অন্যান্য প্রাইভেট সেক্টর যে ফ্যাসিলিটিস, সরকার সবগুলোকে ব্যবহার করবে। এখানে যেটা হয়েছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা যেমন আপনার সেরামকে চুজ করেছে 60টা কোম্পানির একটা ভারতে, ঠিক সেরাম আবার বেক্সিমকোকে চুজ করেছে তার সোল ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য বাংলাদেশে, যেটার অ্যালায়েন্সটা তাদের আগে থেকেই ছিল। বাংলাদেশ সরকার কিন্তু বেক্সিমকোকে ঢুকায়নি ওখানে। যখন যেমন ইন্ডিয়ান সরকার আবার সেরামকে ঢুকায়নি, সেরামকে চুজ করেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, সেরাম চুজ করেছে বেক্সিমকোকে। বাংলাদেশ সরকার ক্রেতা হিসেবে গেছে, যে বলেছে আমরা তোমাদের কাছ থেকে এই দামে সবার আগে কিনতে চাই। আমরা কিন্তু আপনি জানেন কি না, ভারত সরকার বুকিং দেওয়ার আগে বাংলাদেশ সরকার সেরামকে বুকিং দিয়েছে, এবং যে কারণে চুক্তিটা এভাবে করা আছে, আমরা $4 কিনছি বটে, কিন্তু ভারত কমালে আমাকে কমিয়ে দিতে হবে, এটা হচ্ছে চুক্তি। এখন বেক্সিমকোর বিষয়টা একটু ক্লারিফাই করি। ধরেন 3 কোটি যে টিকা বাংলাদেশ গভর্নমেন্ট কিনছে, সেটাই তো ট্রান্সপোর্ট করে ডিস্ট্রিবিউট করতে তার যে ওভারঅল ফ্যাসিলিটি এক্সস্ট হয়ে যাবে, সে কিন্তু প্রাইভেট সেক্টর দিতে পারবে না, এমনিও পারবে না, দিতে চাইলে আলাদা প্রাইভেট সেক্টর যেন ইম্পোর্ট করার কথা, ইম্পোর্ট করবে সে, কিন্তু এই মুহূর্তে সে পারবে না। কেন? কারণ তার ক্যাপাসিটি নাই তো। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে আমাদেরটা যেটা আমরা কিনে আনছি এবং জনগণকে ফ্রি দিচ্ছি সেটা তোমার আগে করতে হবে, তারপরে তুমি প্রাইভেটে যেতে পারবা, তার আগে যেতে পারবা না। যেটা যে আপনি পাপন সাহেবের যে এক্সাম্পল দিলেন, যে কারণে ওনারা বলেছে হ্যাঁ, যেহেতু বাংলাদেশ সরকারের সাথে একটা বাধ্যবাধকতা আছে, এই 3 কোটি আগে আসতে হবে, সেটার জন্য আমি ফুল সাপোর্ট দিয়ে এটা শেষ হওয়ার পরে আমি শুধু প্রাইভেটে যেতে পারবো, তার আগে পারবো না, কারণ এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা বাধ্যবাধকতা আছে, যেটা আপনারও প্রপোজাল ছিল যেটা পরে হোক। এই তো ব্যাপারটা হচ্ছে এই। আচ্ছা, আর একটা কি বিষয় ছিল? আমি একটা বিষয় আপনার কাছে শুনবো, তার আগে আমি জাফরুল্লাহ স্যারকে একটু শুনতে চাই। স্যার, আমি আপনাকে একটু উদ্ধৃত করতে চাই। গত 22শে জানুয়ারি আপনার গণস্বাস্থ্য নগর হাসপাতালে একটি সেমিনার ছিল আপনার, তো সেখানে আপনাকে উদ্ধৃত করে গণমাধ্যমে যেটি প্রকাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে অনুষ্ঠানে বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, এটি করা হলে টিকার দাম বেড়ে যাওয়ার পাশাপাশি নকল ও ভেজালের ছড়াছড়ি হবে। তো এরই মধ্যে আপনি নিশ্চয়ই এই আগের আলোচনায় আপনিই বলেছেন, আপনি ধন্যবাদও দিয়েছেন যে আসলে প্রাইভেট সেক্টর এখন যাচ্ছে না। এরপরে আপনাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, তিনি আরও প্রশ্ন তোলেন, আমাদের দেশে মুরগির ভ্যাকসিন উৎপাদন হয়, করোনার বদলে যে মুরগির ভ্যাকসিন দেবে না এর গ্যারান্টি কি? তো এখন যখন এই যে সুরক্ষা অ্যাপের কথা আপনি যেটিকে বলছেন যে অপ্রয়োজনীয়, তো এখন যখন পুরো বিষয়টি ডিজিটালি হবে, তখন যেটি বলা হচ্ছে এখন যে
একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একবারের বেশি কোনোভাবেই নিবন্ধন করা যাবে না। তো এটি যদি এভাবে ডিজিটালি না করে ম্যানুয়ালি করা হতো, অর্থাৎ ডিজিটালি যে কাগজপত্রগুলো কিংবা যে তথ্যগুলো আমরা ফিল আপ করবো সেগুলো যদি আমরা কাগজে হাতে লিখে করতাম তাহলেও তো এক ধরনের একটা দুর্নীতির আশ্রয়ের আশঙ্কা ছিল। তো এই জায়গাতে সুরক্ষায় আমার সেই আশঙ্কাটা কম। এখানে দুর্নীতি হবে না। একজন লোক সাধারণত আমরা একটা সৌভাগ্যবান এক হিসাবে আমরা টিকা নিয়ে অভ্যস্ত। আমাদের যেই জন্য আজকে প্রফেসর হামিদ একটা করছে 84% লোক বলছে টিকা দিলে আমরা নিয়ে নেব, উইচ ইজ এ ভেরি গুড নিউজ, ভেরি গুড নিউজ। আজকে হামিদকে আমি কনগ্রাচুলেট করেছি, ভালো একটা গবেষণা করেছেন, সেটার এটা নিয়ে নেবে জনসাধারণ, এবং মেয়েরা বেশি চেয়েছে। তার কারণটা হলো কি বাচ্চাকে নিয়ে যেত, সেদিকে কিছু না পুট করে দেয়, এটা শেষ হয়ে যায়, এটা কোনো ভয়ের কোনো কারণ। গ্লোবাল হেলথ ইনস্টিটিউট একটা জরিপ করেছে, তাদের জরিপে পাওয়া গেছে 75% মানুষ টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী। না বাট ওই ব্যাপারে আমাদের এইসব ব্যাপার আছে। আমার যেটা কথা প্রাইভেটাইজেশনের যেই ব্যাপারটা আমি ভয়ানকভাবে আপত্তি করেছি। এখন আমি শিওর যে বেক্সিমকো আমি যা চাচ্ছিলাম তাই তারা করছে, সরকারের ট্যাক্স না হওয়া পর্যন্ত প্রাইভেট সেক্টরে আনবে না, তাহলে সেটি আমার দাবি। আমি প্রাইভেট সেক্টর না ক্যাপাসিটি এইটা 2 to 8 দিয়েছ, ওদের তো প্রাইভেটে তো আর তারা 15 লাখ আনার কথা ছিল। এখানে যে সমস্যাটা আমি বলি, পৃথিবীর সর্বত্র আমাদের দেশ বলে কথা, যেই জিনিসের দাম বেশি সেটা নকল হয়, এবং নকলকে করে মূলত যেই কোম্পানি এটা করে তার লোকজনই করে। তারা দেখে যে উনি তো আমার এই 10 পয়সার জিনিসটা 10 টাকা বিকাশ, হোয়াই নট মি, আমি একটু কামায়া নেই না কেন, এটা হিউম্যান গ্রিড আর আছে। সেই জন্য বলেছি যে এটা আপনি বেশি দিয়ে আপনি $45 দিয়ে কিনছেন, আপনার গ্যারান্টি নাই। এই কারণে আর দ্বিতীয়ত যদি বাংলাদেশ সরকারেরটা ওটা পাশাপাশি চালু থাকে, তখন আমি পিয়নটাকে বলে দেবো, ওয়ার্ড বয়টাকে হলে এই 5টা প্যাকেটে করে নিয়ে আসিস, 5টা প্যাকেটে করে। এই সুযোগটা আমার কথা হলো যে আমি মানুষকে চোর বানাই আমার লাভটাকে, সেই জন্যই আমি আপত্তি করেছি। এবং আমি শিওর যে এখানে প্রাইভেটটা এখন আসছে না। আর যদি $45 হয়, এখানে পানি ভরতে পারে, কেরানীগঞ্জের পানি ভরতে পারে, মুরগির টিকা দিতে পারে, এটা কিন্তু আজগুবি কথা না, সারা পৃথিবীতে দেখা গেছে। আমি পৃথিবীর ইতিহাস তুলে ধরেছি, অন্য কোনো কিছুই করি নাই। এখন সরকার ঢাকা ক্লাব আর গুলশান ক্লাবকে একটু ধৈর্য ধরেন ভাই, সবসময় বেশি খাইতেছেন। এইটার উত্তর আমি আরাফাত থেকে নিব। তার আগে আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাই। আপনি যদি শুরুর আলোচনায় বলছেন যে গরিব নার্স, আপনি যেটি বলছেন তা না করে একটু যদি আরো, তো আমি যেটি এখন পর্যন্ত তথ্য, আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যেটি জানিয়েছেন, আগামীকালকে অর্থাৎ বুধবার দিন তো হচ্ছে সম্মুখ যোদ্ধাদেরকে দেওয়া হবে কুর্মিটোলা হাসপাতালে, এরপর দিন বৃহস্পতিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকা প্রয়োগ শুরু হবে, এবং সেখানে নেবেন একজন বিভাগীয় প্রধান অর্থাৎ একজন ডাক্তার, তিনি হচ্ছেন প্রফেসর। তো শুধুমাত্র মানে সম্মুখ যোদ্ধাদেরকে যেহেতু তো আমরা আগে দিচ্ছি, তো তার মানে শুধুমাত্র সেবক সেবিকা নয়, আমরা ডাক্তারদেরকে দিচ্ছি। এটিও মানুষের আস্থা তৈরির জন্য সহায়ক হবে কিনা, এইসব এনে অনেক সময় কনফিউজ করতে চাই না লোককে। সম্মুখ যোদ্ধা সব ডাক্তাররা সম্মুখ যোদ্ধা নন, সব নার্স প্যারামেডিক সম্মুখ যোদ্ধা নন, রাইট, সব কনস্টেবল পুলিশ সেনাবাহিনী না। যে ট্রাফিক পুলিশটা সম্মুখ যুদ্ধ, কিন্তু অন্যরা না, সেনাবাহিনীর অন্যরা না, আমাদের আমলারা না, আমার ডিটিসি সাহেব না, কিন্তু এমপি সাহেব না। এইসবের কারণে আমি সেটা বলেছি যে সোজা সরলিতে যান। আর তাছাড়া যেটা বলছি যে এটা লোকের কনফিডেন্স, এটা নার্সকে দেওয়াটা ভুল কাজ আমি কিন্তু বলিনি একবারও। আমি বলছি যে এই জায়গায় যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী এসে দিতেন, টেলিভিশনে দেখতাম, সেইটার ইটাতে অনেক বেশি। অবশ্য তাতেও না, এটাতে লোক নেবে। আর তাছাড়া যেটা আরাফাত বলেছে, আরাফাত আমার টাইম আসলে আমরা সবার সামনেই টিকা নিতে রাজি আছি। এর কিছু সাইড এফেক্ট আছে, সেটা একটা জিনিস, এটা খুবই মিনিমাল। আমি আপনাকে এই পর্যন্ত নোন সাইড এফেক্ট মিনিমাল। তবে হয় কি 2-একটা সাইড এফেক্ট যেটা আমাদের অজানা আছে, সেইটার জন্য আমি আরেকটা প্রস্তাব করেছি। ইনারা যে টিমগুলি করেছে ঠিক আছে, এই সুপারভাইজারি টিমে এপিডেমিওলজিস্টদেরকে রাখা উচিত, 10টা-20টা এপিডেমিওলজি, মেডিকেল ডিটেকটিভ আমরা বলি এপিডেমিওলজিস্টদেরকে, বিজ্ঞানীদেরকে, তাদেরকে এটা এপিডেমিওলজিস্টকে রাখলে তারা জানে। অনেক সময় যে জিনিসটা হয় কি, আপনার মন যদি না জানে, চোখ সেটা দেখে না, আপনি সেই দিকে নজর দেন না। সেই কারণে আরও ইমপ্রুভ করার জন্য এখানে ভুল টুল নাই কিছু। এখানে আমি জনসাধারণকে এশিওর করতে চাচ্ছি, এমনকি না থাকলেও আমি যাব
এটা কোনো আমি একটু ছোট্ট করে, আপনার কি বাই এনি চান্স দেখার সুযোগ হয়েছে কিনা সরকার যে 13,82,47,000 মানুষকে 3টি পর্যায়ে এবং 5টি ধাপে, যে ধাপগুলি, এটা কি আপনি দেখেছেন যেভাবে করেছে, যে আপনার প্রথম ধাপে প্রথম পর্যায়ে, তারপর দ্বিতীয় ধাপে, পরের চেষ্টা করেছেন গভর্নমেন্টের। আমি একটা রিকোয়েস্ট করতে চাই, কালকে তো মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সুরক্ষা অ্যাপটাও ওপেন হয়ে আছে, আপনি যদি চান, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আপনি এটা রেজিস্ট্রেশন করেন। আমি মনে করি করব না, আমি মনে করি আমি ওটাতে করব না। আমি ফ্র্যাঙ্কলি বলি, কেন আমি বলি আপনাকে, আমি মনে করি আপনার বয়স এবং আপনি মুক্তিযোদ্ধা বিবেচনায় আপনি কিন্তু একবার প্রথম দিকে থাকবেন, এবং সুরক্ষা অ্যাপে কাগজ কলমে রেজিস্ট্রেশনের থেকে অনেক সহজ। আমি আপনাকে হেল্প করবো, এটা সিম্পল, এবং আমি আপনাকে শুধু না, আরো অনেকেই করবো। এইটা আমি মনে করছি এইটা একটা অপরাধ। আমার আইডেন্টি কার্ড ইজ এনাফ, জনসাধারণের বৃহত্তর স্বার্থে, সেই অন্য কোনো কারণ নাই। এইসব যেটা হলো কি, যেটা বলছে এখানে সেই আমি একটু আবার একটু ইন্টারাপ্ট করে আপনাকে বুঝাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ন্যাশনাল আইডি এনাফ, ন্যাশনাল আইডি দিয়ে কিন্তু হবে। সুরক্ষা অ্যাপটা কিন্তু ন্যাশনাল আইডির বিকল্প না, বিকল্প না। সুরক্ষা অ্যাপটা হচ্ছে ন্যাশনাল আইডিটার ব্যবহারের একটা টুল। ন্যাশনাল আইডি দিয়ে কিভাবে আমি আইডেন্টিফাই করে টিকাটা দিব, সেইটা ব্যবহারের টুল হিসেবে সুরক্ষা অ্যাপটা, এটা কিন্তু বিকল্প না। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? যে কারণে যেটা হচ্ছে, যদি ধরেন ওখানে জাস্ট এটা ইনপুট দিয়ে দিলে, ও একটা দিয়ে দিবে রিপোর্ট যে আপনি এই দিনে এই তারিখে এই সময় এখানে যে টিকাটা নিয়ে আসুন, এতটুকুই, আর কিছু না। ঠিক আছে, কিন্তু আজকে যত কথাই আমরা বলি না কেন, এই রিকশাটা কাকে যায় ধরবে না? ওইটা যেমন আমার জন্য অফার করেছো, অথবা আমার অফিসিয়াল দেখে বলে এই করে দাও। আজকেও যেমন আমি একটা ওয়েব নারে বলে আমাদের কানেকশন করো, ওই যে ইউনিয়ন সার্ভিস সেন্টার আর ওয়ার্ডগুলোতে ওই ব্যবস্থা করছে তাদেরকে নিয়ে। সেটা মনে করতে আমরা শুরু করছি শহর দিয়ে উপজেলা পর্যন্ত, প্রাথমিক অবস্থায় উপজেলা, ওইটা আছে ইউনিয়ন পর্যায়ে। সুতরাং সেই জন্যই আমার ওয়ার্ড আছে, তো ওয়ার্ড কমিশনাররা বা ওই স্থানীয় পর্যায়ে যারা আপনার এরা যেটা সোশ্যাল লিডার্স, পলিটিক্যাল লিডার্স, এরা হেল্প করবে, হেল্প করবে। যেটা তোমার ওটা ভালো, ছাত্রদেরকে এপিল করা, ইউ কাম এন্ড ইউ ডু ইট, অন্য কেউ না। তোমাদের এটা সমাজ সেবা হিসাবে অবশ্যই যতজনকে করেছো, করে দিতে পারছো, সার্টিফিকেট এন্ড আদার থিং তোমাকে ওয়েলকাম করে। তা না হলে যে এই যে বাড়ি দেওয়াটা এত ভালো কাজ করেছে, আই ডোন্ট নো হাউ টু থ্যাংক দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার, হাউ টু ওয়ান্ডারফুল অ্যাবাউট এটাতে। মাই হার্টফুল গ্র্যাটিটিউড টু দ্য প্রাইম মিনিস্টার। কিন্তু অলরেডি পত্রিকায় আসছে এক বুড়ি একবার পান নাই, তার 10,000 টাকা চেয়ারম্যান দাবি করেছেন। এটা দুই একটা হয়তো দুঃখজনক, এগুলো আবার অ্যাকশন নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এগুলো করবে। আমি সেই জন্যই বলছি যে এই দিকের একটু সতর্কতা আমাদেরকে দরকার। আমরা স্যার আরেক একটা কথা আমি বলতে চাই, যেটা যেটা মূল্য নিয়ে যেটা বলেছেন, যে এখানে এটা আমি তার সাথে একমত হচ্ছে না যে আজকে এই অ্যাস্ট্রাজেনার ইটা অক্সফোর্ড ইরা ইউরোপিয়ান ইউনিয়ন কিনছে $2.23, 2.23। ভারতও কিনছে ওই জাতীয় সরকারে, আমাদেরটা $4। এখন তারা বলছে এটা দুবারেরটা একত্রের দাম ধরে কোর্স, 2 ডোজের ফুল কোর্স, ওরা $2 দিয়ে দিয়েছে প্রতি ডোজ হিসাবে বলেছে, কোর্স না। আমি এখানে একটু বলে আপনাকে দেখা, আমি এটা নিয়ে কাজ করছিলাম, তো যে হিন্দুস্তান টাইমসে এসছে এবার, ওরা বলছে রয়টারের মতন বলছে না, 3টি সোর্স, ওরা বলছে ডিরেক্টলি SII মানে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যে মুখপাত্র, তার সোর্স দিয়ে ওরা বলছে কোভিশিল্ড নট বিং সোল্ড আন্ডার $3 পার ডোজ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, সেজ SII। ভেরি গুড। এবং তারা এখানে যে জিনিসটা বলেছে দেখেন, লাস্টে যেটা এসছে, এরা বলছে what they have failed to say is that it is only 50% balance. 50% will get paid by the European Union later on. 50% pay করছে 1.7 roughly. Another 50%, another 1.7. তার মানে it is going to be above $3. ওরা ভুল করেছে, একটা ডোজের যে দাম সেটাকে পুরা ডোজের দাম ভেবে রিপোর্টটা করে ফেলেছে। তারপরে এই ক্লারিফিকেশনটা এখানে এসছে, যার কারণে হিন্দুস্তান টাইমসে যে ক্লিয়ারলি যে আপনার ওই যে একই দামে, সেম দামে অ্যাবাভ $3। এই যে এখানে বলছে যে পুনাওয়ালা সেড, পুনাওয়ালাকে কোট করে বলছে যে হচ্ছে আপনার আপনি এটা জানেন, সেড price being quoted for EU European Union is just 50% of the cost, while the other 50% would be paid
দ্য রেসপেক্টিভ মেম্বার কান্ট্রিজ, এই যে আপনাকে আপনি যদি দেখতে পারেন এটা, দেখতে পারি আমি। হ্যাঁ এই যে এখানে পড়েন, আমি যেটা বললাম হিন্দুস্তান টাইমস, স্যার এটা পড়তে থাকেন, আমি একটা এটা ফোন নিয়ে একটা আসছি। মিসকনসেপশন ক্রিয়েট হয়ে গেছে, কিছু গণমাধ্যম ভুল করে অথেন্টিক সোর্স না নিয়ে অন্যান্য সোর্স থেকে তারা এই রিপোর্টগুলো করে। ঠিক আছে। আমি আরেকটু দেখেন, আপনাকে একটু দেখাই, এই যে দেখেন এখানে এই হেডলাইনটা দেখেন, এখানে ক্লারিফিকেশনটা চলে আসছে গণমাধ্যমে। আমি একটা ফোন নিয়ে আসছি, স্যারটা দেখতে থাকুন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রংপুর মিঠাপুকুর থেকে শালটিহাট। জি বলুন। নাম ধরে ভুল করে বলে দিয়েছে দুটো। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যে রোহিঙ্গারা যে আছেন তাদের তো এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয় পত্র নেই, তাদেরও তো টিকা ভ্যাকসিন দেওয়ারও প্রয়োজন, তো তারা কিভাবে ভ্যাকসিনটা পাবেন? আরাফাত ভাইয়ের কাছে আমার এই প্রশ্ন। জি এবং এটা 18 বছর চমৎকার প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন আগেই ডিপথেরিয়ার ভ্যাকসিনেশনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে এটার আওতায় এনে পূর্ণাঙ্গভাবে সাকসেসফুলি এটা কমপ্লিট করা আছে। সেখানে কিন্তু আলাদা ব্যবস্থাপনার মাধ্যমেই করা হবে, যেটা অলরেডি ডিপথেরিয়া এবং এক্সিস্ট করে, রাইট? তো এটার জন্য নতুন কোনো ব্যবস্থাপনা চিন্তা করতে হবে না। যে জিনিসটা এদেশে এক্সিস্ট করতো না সেটা হচ্ছে, আমাদের দেশে শিশুদের আমরা ভ্যাকসিন দিয়েছি শুধু, কিন্তু গোটা দেশে জনগোষ্ঠীকে মানে 14 কোটি মানুষকে কখনো দেওয়ার এই অভিজ্ঞতাটা আসলে এক্সিস্ট করেনি। যদিও শিশুদেরকে বড় নাম্বারে আমরা দিয়েছি, এটা হেল্প করবে এই অভিজ্ঞতা, বাট স্টিল 14 কোটিকে মানুষকে আনা, এই যে যেমন সমস্যাটা হয়ে যাচ্ছে, রিক্সাওয়ালারা কিভাবে করবে, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কিভাবে করবে, এই চ্যালেঞ্জটা চলে এসছে। যে কারণে আমি মনে করি, এখানে আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবের সাথে একদিক দিয়ে একমত হব যে সুরক্ষা অ্যাপ থাকলো, সাথে সাথে আরো কিছু মেজার্স যদি আমরা চিন্তা করে নিতে পারি, যে যাদের ওখানে একটু অসুবিধা হবে আমরা একটু সাপ্লিমেন্ট করি, যারা সুরক্ষা অ্যাপে পারছে করে ফেলবে, যাদের অসুবিধা হবে সেখানে কি ব্যবস্থা নেওয়া যায় ফার্দার, সো দ্যাট সবার জন্য সুবিধা হয় এবং সবাইকে আমরা কাভারেজ আওতায় আনতে পারি। এবং তো জিনিস হচ্ছে, ভ্যাকসিন তো ধরেন 14 কোটি আমরা এক মাসে দিয়ে ফেলতে পারছি না, আমরা তো ধাপে ধাপে দিচ্ছি 50 করে। সো আমরা এটা চিন্তা করতে, আরো নতুন কিছু উপায় আমরা চিন্তা করে বের করতে পারি যেখানে সবার। এবং আমাদের যদি ফেব্রুয়ারি 7 তারিখ থেকে একেবারেই সাধারণ মানুষ পর্যায়ে দেওয়াটা শুরু হয়, তখন এই চিন্তাগুলো আরো ডেভেলপ করার সুযোগ নিশ্চয়ই রয়েছে। আচ্ছা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এই প্রসঙ্গে ভ্যাকসিন থেকে অন্য ভিন্ন প্রসঙ্গে যেহেতু করোনার কথা বলা হচ্ছে, করোনার প্রসঙ্গ যেহেতু আসছে, তো এই করোনা গত 8ই মার্চ বাংলাদেশে প্রথম ধরা পড়লো, আজকে এই বছর শেষ হয়ে পরের বছর চলে এসেছে। তো এর মধ্যে এই করোনার পরিস্থিতি মোকাবেলায় সরকারের এখন পর্যন্ত উদ্যোগ, আমি যদি বলি সেই 8ই মার্চ থেকে শুরু করে আজকে আমরা আগামীকাল বুধবার ভ্যাকসিন প্রয়োগে যাচ্ছি, এই পর্যন্ত আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে প্রথম দিকে সরকার থেকে গুরুত্বটা দেন নেই, পরবর্তীকালে যতগুলি পদক্ষেপ নিয়েছেন এটা তাদের সঠিক পদক্ষেপ, তারা সঠিকভাবে চিন্তা করেই নিয়েছেন, এটাকে স্প্রেড আউট করেছেন, সেটার এইটাতে। তবে যেই জিনিসটা কম হয়েছে আমাদের দেশে, গবেষণাটা কম হয়েছে। গবেষণাটার ব্যাপারে আমি বলতে চাই, এখানেই যেখানে সরকার এত ব্যস্ত, এটা একটা বিরাট দেশ, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, 14-15-16 কোটি লোকের দেশ, এটা মহাদেশ বা ইটসেলফ, এটাকে যাতা কাজ না। এটা কারণে আমি রাজনৈতিকভাবে সরকারের অনেক দোষ অনেক জায়গায় খুঁজতে পারি, কিন্তু এর ম্যানেজমেন্ট ইজ ডেফিনেটলি আছে। সেই জন্য এদেরকে যে সমস্যাটা যেখানে হয়েছে, যে এখানে আজকে আমাদের সৌভাগ্য যেটি এটা ইউরোপকে যতভাবে এফেক্ট করেছে আমাদেরকে ওভাবে করে নাই। কিন্তু কেন? এটাকে খোদা হাসিনাকে বিশেষ করেছেন, এটার গবেষণাটা দরকার। এটা যেমন আমার ঢাকার শহরের উপরেই আমার এক ভারতীয় বন্ধু এসেছিলেন, হি ইজ এন এপিডেমিওলজিস্ট, সে আমার ওখানে ছিলেন কয়েকদিন WHO নিয়ে। সেই 7 দিন মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পার এইসব জায়গায় কাটিয়েছে। সে বলছে একটাও করোনা পেল না। মানে কারণটা কি? আমরা কি করেছে আমার সরকার যে একটাও করোনা ঢুকে নেই? জাফরুল্লাহ, ডু ইউ রিমেম্বার ইউর চাইল্ডহুড? দেশে নেড়ি কুকুর দেখছ? যেই পাড়াতে 2-3টা নেড়ি কুকুর থাকে তারা অন্য কুকুরকে ঢুকতে দেয় না, ঘেউ ঘেউ করতে থাকে, তারা খেতে দেয় না। আমাদের যে বলছে যে এখানে এরা একটা রুমে 10-12 জন থাকে, পায়খানা নাই, পানি নাই, ওই পাকঘরের দুরবস্থা, সব কিছুর মানে কঠিন একটা অবস্থা জীবন জীবিকায়। কিন্তু তার ফলে হয়েছে কি, পৃথিবীর যত রোগশোক আছে
যত জীবাণু আছে তার শরীরে আস্থা বেঁধে ফেলেছে। ওরা আর অন্য কাউকে যখন করোনা আসছে তাকে বলতে তুমি বাবাকে, আমরা তো আছি এখানে, তুমি আসছো। ওনার এটা বলতে এইভাবে একটা গবেষণার দরকার যেটা এইটাতে। আমার এক সময় আমার একটা ভলেন্টিয়ার ছিল, জার্মান ভলেন্টিয়ার, সে খালি পায়ে হেঁটে বেড়াতো, জার্মান ছেলে, সে মাস্টার করা ট্রাইতে, সে বাংলাদেশে কয়েক বছর ছিল। সে যখন দেশে ফিরল তার ওইখানে গেটেনবার্গ ইটাতে সঙ্গে সঙ্গে তারে নিয়ে আইসোলেশনে নিয়ে গেছে। দেখে যে টেক্সট বুকে যত জীবাণুর কথা আছে সব তার মধ্যে আছে। তাকে 2 বছর আটকায় রাখছে লোকজনকে শিখানোর জন্য। এই ব্যাপারটা আমার লাস্ট কথাটা আমি বলতে চাই, আমাদের করোনাই আমার শেষ অবস্থা না, অন্য রোগ শোক যে হবে না। সেই জন্য আমার একটা আবেদন সরকারের কাছে, আমার সরকারের $43 বিলিয়ন সারপ্লাস উদ্বৃত্ত আছে, এটা অল টাইম রেকর্ড। সরকারকে এই জন্য কৃতিত্ব পেতেই পারেন। কিন্তু এখান থেকে $0.5 বিলিয়ন, মাত্র $0.5 বিলিয়ন, মানে 1.2%-এর মতো, প্রায় 1-2%-এর চেয়ে কম, এই টাকাটা যদি আমরা গবেষণায় ব্যয় করি, একদিকের গবেষণা হবে সোশ্যোলজিক্যাল গবেষণা, একটা সায়েন্টিফিক গবেষণা, আর হলো উৎপাদন। সিরাম ইনস্টিটিউটের চেয়েও একটা বড় ইনস্টিটিউট আমাদের এখানে করা সম্ভবপর হবে। এখানে হবে কি আমরা বাইরে থেকেও লোক আনতে পারবো, তারা আমাদের যে ইয়াঙ্গার, আমাকে আশা সৃষ্টি করতে হবে আমার ইয়াংদেরকে, পালিয়ে যাওয়া না, দেশকে গড়ে তুলব, মানবিক দেশ বানাবো। সেই জন্য এই জাতীয় গবেষণার যখন স্কোপ হবে, বাইরের থেকে যেমন আনছি, আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে আছে তারা দে উইল কাম ব্যাক, তারা গবেষণা। আর তাছাড়া যেখানে এরা যে অনেক দিন ধরে পড়ে, যেমন আরাফাত, এরা যে কয়েকজনকে করে তখন হি উইল বি ডুইং আর বিগার রিসার্চ। তাতে হবে কি, এবং আমরা আজকে সিরামের নাম সবাই জানে। আজকে আমি যখন 30 বছর আগে তাদের ভিজিট করেছিলাম, তারা আমাকে ধরে নিয়ে দেখাতে হয়েছে, এটা একটা ঘোড়ার আস্তাবল ছিল। আমি তার পাশে বাড়িটা থাকতাম। ডক্টর আন্টিয়া আমার বন্ধু, হি ইজ এ প্লাস্টিক সার্জন অফ ইন্ডিয়া, তারা এইটাতে দেখে আছে সেই সিরাপ গোড়া দিয়ে করে টিটেনাস বানাতো। এই হলো তার ব্যাকগ্রাউন্ড 30 বছর। আজকে আমাদের হবে, আমরা সারা পৃথিবী, আমাদের সবাইকে দায়িত্বটা নেব। আজকে যেমন হয়তো আমাদের ডেঙ্গুটা দরকার, নিপা দরকার, এইসব হাজারটা রোগ আসবে। এবং এই জায়গাটাতে আমি বারে বারে আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনি অনেক ভালো কাজ করছেন, এই $0.5 বিলিয়ন করেন, ইউ রিমেইন ইন দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড, যে আপনি হলো কীভাবে দেশকে গড়েছেন, আপনার প্রতি আমি এটা আকর্ষণ করছি। জি, ধন্যবাদ আরাফাত ভাই। সঙ্গে গবেষণা নিয়ে স্যার কথা বলছেন, সঙ্গে আরেকটা বিষয় বলতে চাই, ভ্যাকসিন অর্থাৎ করোনার ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে একটি কোম্পানিও কাজ করছে এবং শুরুর ধাপে ধাপে তারা তাদের আপডেটটা জানাচ্ছে। তো এটিকে এনকারেজ করার জন্য আরও কিছু করার সুযোগ রয়েছে কিনা, অর্থাৎ বাংলাদেশে যে উৎপাদনটি তারা করতে চাচ্ছেন? এই প্রশ্নে আসছি, তার আগে আমি একটু বলি, ওভারঅল করোনা ম্যানেজমেন্টে দেখুন আমি 4টি বিষয়কে যদি এখানে আইডেন্টিফাই করি। সবার প্রথম যখন এটা আমাদের ঘাড়ে এসে পড়লো, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে। আমরা ডিসেম্বরের একবারে শেষের দিকে এসে চায়নাতে জানলো এরা, WHO-কে তারা শেয়ার করতে করতে জানুয়ারির মাঝামাঝি চলে গেল, WHO এটা বুঝতে বুঝতে ফেব্রুয়ারির মাঝামাঝি চলে আসলো, তারপরে তারা একটা গ্লোবাল কনসার্ন এক্সপ্রেস করলো, আর বাংলাদেশে এটা চলে আসলো হচ্ছে মার্চের 8 তারিখে। তো আপনি ফেব্রুয়ারি 5 তারিখ 15 তারিখ থেকে যদি আপনি মার্চে 8 হিসাব করেন, 20-22 দিনের ব্যাপার। এর মধ্যে যখন চলে আসলো, হুট করে আমরা কি দেখলাম, আমাদের গোটা বাংলাদেশের সমস্ত স্বাস্থ্যকর্মীদের, ডাক্তার সহ পিপিই কাভারেজে আনতে হবে। এটা তো প্রিপারেশন কেউ চিন্তা করেনি। আপনি এটা করতে গিয়ে দেখলেন যেখান থেকে পিপি পাওয়া যায় সেখানে সবাই পিপি যাচ্ছে, আবার এটাকে কিনে আনবেন, গ্লোবাল কমিউনিকেশন ডিসরাপ্টেড। কি একটা অদ্ভুত একটা সিচুয়েশন, পিপি নিয়ে একটা হাহাকার। কিন্তু সে হাহাকার বেশি দিন থাকেনি। আমরা কিন্তু সমন্বয় এবং পরিকল্পনার মাধ্যমে এটাকে এমনভাবে একটা সময় পরে নিরসন হলো যে আপনি মিডিয়াতেও এটা নিয়ে আর কোনো রিপোর্টও হলো না, কারণ রিপোর্ট খুঁজে পাওয়া যায়নি, কারণ এটা সলভ হয়ে গেছে। উল্টো পিপিই আমরা এক্সপোর্ট করা শুরু করেছি বিদেশে। তারপরে আসেন অক্সিজেন নিয়ে, এটা একটা রেসপিরেটরি ডিজিজ, এখানে অক্সিজেনটাই হচ্ছে মূল মন্ত্র হয়ে গেল। যেখানে নিউ ইয়র্কের মতন জায়গাতে ওরা ভেন্টিলেটর করে পাগল হয়ে গেল, চায়নাতে মিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করলো, পরে দেখা গেল ভেন্টিলেটর এটাকে ত্বরান্বিত করে মৃত্যুকে। নলেজটা নিরঙ্কুশ না, এটা বারে বার ইভলভ করছে, চেঞ্জ হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে যখন জানা গেল যে না, এটাও যে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা এগুলো লাগবে, তখন সবগুলো হসপিটালে আপনার সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম কনস্ট্রাকশনের কাজ শুরু করলো। এখন এগুলো তো কিছুই রাতারাতি হয় না।
তো ইনিশিয়াল স্টেজে ওই 1-2 সপ্তাহের জন্য অক্সিজেন নিয়ে একটা বিশাল হাহাকার পড়ে গেল, আমরা অনেকে বললাম আমাদের নাই কেন এই অবস্থা, কিন্তু এটারও কিন্তু সলভ হয়ে গেল। আপনি দেখেন এটা নিয়ে আর কোনো রিপোর্ট নাই, কিন্তু খুব অল্প সময় একটা পরিকল্পনার সমন্বয়ের কারণে এটা সলভ হলো। তৃতীয় জিনিসটা আসি, হসপিটাল আপনার মনে আছে প্রথম দিকে রুগীরা বিভিন্ন হসপিটালে যাচ্ছে, হসপিটাল রুগী নিচ্ছে না, এখান থেকে এই হসপিটাল সেখান থেকে সেই হসপিটাল, এবং অনেকে দুঃখজনক মৃত্যু ঘটেছে, আমরা নিজেরা প্রচণ্ডভাবে প্রতিবাদ করেছি। তখন কি হয়েছে দেখেন, রোগীদের মধ্যে ইনফরমেশন অভাব ছিল, আসলে কোন রুগীকে কোন হসপিটাল নেবে, হসপিটাল অথরিটির ইনফরমেশন অভাব ছিল, করোনা টেস্ট না করে সেই রুগীকে নেওয়া ঠিক হবে কিনা, নিলে আবার অন্য রুগীর কি হবে, এই যে একটা কনফিউশন। ডাক্তারদের সমস্যা ছিল, যথেষ্ট পিপির অভাব, এবং সেখানে তারা নিতে পারবেন কি পারবেন না, এই কারণে 1-2-3 সপ্তাহ এই সমস্যা হয়েছে। তারপরে এরকম আরেকটি রিপোর্ট খুঁজে পাওয়া যায়নি, সলভ। তারপরে চতুর্থ সমস্যা যেটা বড় আমরা ঝুঁকির মধ্যে পড়ে গেলাম, সেটা হচ্ছে ইকোনমি নিয়ে। ইকোনমি কি হবে, হায় হায়, সব তো নেগেটিভ হয়ে যাবে, পৃথিবীর বড় বড় দেশে নেগেটিভ হয়ে যাচ্ছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে স্টিমুলাস প্যাকেজগুলি সবার আগে নিলেন, সবচেয়ে বড় যেটা আমরা বলি না যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটিসগুলোকে উনি ব্যাংকের যে তাদের ইনস্টলমেন্ট পেমেন্টকে ডেফার করে দিলেন, প্রথমে 3 মাস, তারপরে 6 মাস, সেটাকে বাড়িয়ে আবার 1 বছরে। এই কাজটা কিন্তু সিঙ্গাপুরও করেনি, মালয়েশিয়া করেনি, তারা কিন্তু এখনো বিপদে আছে। এবং এই যে ডেফার পেমেন্টের ফলে ব্যাংকগুলি বিপদে পড়বে, সেখানে ব্যাক এন্ডে আবার সাবসিডি দিলেন। তো আপনি দেখেন আজকে এই মানে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বলছে বাংলাদেশের হাইয়েস্ট প্রবৃদ্ধি হচ্ছে এই করোনার মধ্যে, বিকজ অফ দোজ ইনিশিয়েটিভস। তো আমি যেটা বলতে যাচ্ছি, যখন ঘাড়ে এসে এই মহামারী পড়লো, আমরা অনেক সময় ভুলে গেছি এটা 100 বছর পরে আসা একটা মহামারী, আমরা ভুলে গেছি অনেক ক্ষেত্রে যে এটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কাজে আমাদের এখানে ঝাঁকি দিবেই, কিন্তু ঝাঁকি যেটা দিয়েছে সেটা দিয়ে আমি যতটুকু না আপনার মেজার করব, আমি দেখব যে এটা কত কুইকলি এটা সলভ করা গেছে। আমি দেখেছি পিপি সলভ হয়ে আমরা এক্সপোর্ট করেছি, আমি দেখেছি অক্সিজেনের সমস্যা সলভ হয়ে কোনো মিডিয়াতে আর রিপোর্টেড হওয়ার সুযোগ পাইনি, আমি দেখেছি হসপিটালগুলোতে সব সমন্বয়ের মধ্যে চলে এসছে, আমি দেখেছি 2টো ল্যাব থেকে আপনার 160টা আরটিপিসিআর ল্যাব করে ফেলেছে, প্রাইভেট সেক্টরকে সুন্দর সমন্বয়ের মধ্যে এনেছে। এর মধ্যে আমি এটাও দেখেছি, আপনি এই শাহেদের কথা বলেন, সাবরিনা জেকিজির কথা বলেন, বা আপনি শাহাবুদ্দিনের কথা বলেন, এদেরকেও আবার গভর্নমেন্ট ধরেছে যারা মাঝখানে স্খলিত হয়েছে, দুর্নীতি করার চেষ্টা করেছে। কিন্তু বাই অ্যান্ড লার্জ পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। আমি বলবো এখানে ম্যানেজমেন্টের একটা বিশাল জায়গা ছিল, যে কারণে WHO র্যাঙ্কিংয়ে আমার স্বাস্থ্য ব্যবস্থার যে বাস্তবতা সেটা হচ্ছে আমি 85তম, কিন্তু ব্লুমবার্গ যে র্যাঙ্কিং করেছে করোনা ম্যানেজমেন্টে আমাকে, সে বলছে আমার অবস্থান 20তম গোটা বিশ্বে। পৃথিবী অনেক বড় বড় দেশ 20-এর পরে আমার পরে চলে এসছে, সেফেস্ট কান্ট্রি পোস্ট করোনা, তার মধ্যে 20টা দেশের মধ্যে বাংলাদেশকে ব্লুমবার্গ বলেছে। এটা তো ধরেন সরকার বা সরকারি পর্যায়ে কেউ বলেনি। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের ব্যবস্থাপনাটা অনেক সীমাবদ্ধতা, অনেক ব্যর্থতা, অনেক সমস্যা, অনেক ক্ষেত্রে দুর্নীতি, সব কিছুর পরেও বিগার পিকচারে অনেক ভালো হয়েছে বলেই তো আমরা স্বীকৃতিটা পাচ্ছি, সেই জায়গাটা আমি বলবো। তবে সর্বশেষ বলে নিই, ডাক্তার জাফরুল্লাহ সাহেবের সাথে আমি খুবই একমত একটা জায়গাতে, এগুলো তো ধরেন হাইপোথেসিস, আমাদের ম্যানেজমেন্ট অবশ্যই ভালো ছিল আমি বলবো, নাহলে অ্যাচিভ করা যেত না। কিছু আমরা ন্যাচারাল অ্যাডভান্টেজও পেয়েছি, কিছু আমরা সায়েন্টিফিক কি কারণে অ্যাডভান্টেজ পেয়েছি, এইটা নিয়ে একটা বিস্তর সুগভীর রিসার্চ হওয়া, গবেষণা হওয়া খুবই দরকার, যেটা কিন্তু আমাদেরকে যে এনলাইটেনমেন্টটা দিবে, যেটা আমাদের ফিউচারে পলিসি ফ্রেমিং এ অনেক কাজে লাগবে। এই জায়গাতে আমি একমত। একটা ফোন নিয়ে এসে আমি আপনার কাছে আবার যুক্ত হব। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুরুল আমির বলছিলাম ঢাকার গুলশান থেকে। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কি আমরা তো বিভিন্ন ভাবে সমস্ত এই বাহিরের ভ্যাকসিন গুলোর খবর শুনছি, বাইরে থেকে ভ্যাকসিন আসবে, যাবে বা আনবে, এবং মানে সেখানে হিউজ একটা ভ্যাকসিনের আমাদের দেশের প্রয়োজন। তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কোম্পানি আপনার গ্লোব বায়োটেক, যে কোম্পানিটা আপনার একটা ভ্যাকসিন উদ্ভাবন করছেন, এবং তারা আপনার WHO আপনার তালিকাভুক্ত হয়েছে, ICDDR এর কাছে তারা একবারে তাদের রিপোর্ট জমা দিছে এবং হিউম্যান ট্রায়ালের জন্য করে তারা একবার চুক্তিও করছে, চুক্তির পরে সেটাকে আবার চুক্তি বাতিল করে এখন সরকারের সাথে তারা মানে চুক্তিবদ্ধ করছে বা কি করবেন, এবং তাদের এই অর্থাৎ মূল আপনি জানতে চাচ্ছেন যে গ্লোবাল যে ভ্যাকসিনটি তারা আবিষ্কার করতে যাচ্ছেন সেটি নিয়ে কিছু করার সুযোগ রয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আপনার সঙ্গে বলবো এটা নিয়ে আপনার কোশ্চেনটা। জি, আমি আপনার কাছ থেকে শুনি একটু জাফরুল্লাহ চৌধুরীকে। না, এখানে প্রশ্নটা যেটি করলেন আপনি করেছেন, দেখুন যে কোম্পানিগুলো ইনিশিয়েটিভ নিয়েছে ভ্যাকসিন আবিষ্কার করার, পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলো আসলে ভ্যাকসিনের ক্রেতা, তো অনেক সরকার আবার আগে থেকে অংশীদারিত্ব নিয়ে ইনভেস্ট করেছে, যেখানে পোটেনশিয়াল বেশি আছে, আগে থেকে ইনভেস্ট করেছে, তখন পরবর্তীতে তারা আবার একটু কম দামে ভ্যাকসিন পেয়েছে। কিন্তু কিছু কিছু দেশের সরকার, যেমন বাংলাদেশের সরকার ডিফারেন্ট পলিসি নিয়েছে, আমরা আগে থেকে অংশীদারিত্ব নিয়ে ইনভেস্ট করবো না, যদি এটা ফেল করে তাহলে আমার পুরো ইনভেস্টমেন্টটা চলে যাবে। আমাদের পলিসিটি ছিল আগে সাকসেসফুল হোক,
তারপরে আমরা কিনবো নেগোশিয়েট করে যত কম দামে পাওয়া যায়। আমরা কিন্তু ওই যে গ্লোবাল এই যে WHO থেকে যে কোভ্যাক্স যেটা আপনার যে কোয়ালিশন আপনি জানেন, সেখান থেকে আমাদের একটা কমিটমেন্ট আছে 6,80,00,000 ভ্যাকসিন ব্যাংক থেকে তারা দিবে। ওইখানে আবার কম্বিনেশন থাকবে, মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, এগুলো সব থাকবে। তারা আমাদের দিবে একটা সাবসিডাইজ রেটে। সেটা আবার বাংলাদেশকে তখন ব্যবস্থা করতে হবে, এটা ট্রান্সপোর্ট এবং মানে ডিস্ট্রিবিউশন, ডেলিভারি, সরকারি এবং বেসরকারি পর্যায়ে সবাইকে নিয়েই এই কাজগুলো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে করতে হবে। কাজে আমি যেটা বলতে যাচ্ছি, এখন বায়োটেকের ক্ষেত্রে, গ্লোব বায়োটেকের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশ সরকার যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এটার একটা পোটেনশিয়াল আছে, আমি এখন অংশীদারিত্ব যদি নেই, এটা সাকসেসফুল হলে আমি কম দামে পেতে পারি, সেক্ষেত্রে সরকার সেই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আলাদাভাবে শুধু বাংলাদেশের কোম্পানি বলে যে আপনার সহযোগিতার যে বিষয়টি, সেইখানে আমি মনে করি যে আমাদের আসলে দেখতে হবে বেস্ট পসিবল প্রোডাক্ট কোন ভ্যাকসিনটা আমার জন্য, সে যেই তৈরি করুক, আমাদের হোক বিদেশের হোক। সো আমার জন্য ফাইজার আপনার 20 টাকা দাম, 70 ডিগ্রি তাপমাত্রা আমাকে রাখতে আমার জন্য ইম্পসিবল। আপনার মডার্না $33 দাম, আমি এর আগে কি টাকা বলেছি, 20 টাকা না, $20 আসলে, $20। এখানে অ্যাস্ট্রাজেনিকা আমার জন্য $4 হচ্ছে, নেগোসিয়েশনে আরো কমানোর সুযোগ আছে, প্লাস আমার ক্লাইমেটিক কন্ডিশন ওয়েদারের সাথে সঙ্গতিপূর্ণ। সো আমার জন্য এটা বেস্ট। আর সিনোভ্যাক WHO অনুমোদন এখনো দিচ্ছে না, স্পুটনিক এটার মধ্যে ট্রান্সপারেন্সির অভাব আছে, কাজে আমি ওখানে যেতে পারছি এবং ওটা লোকালি ইউজ হচ্ছে। কাজে আমি মনে করি এই মুহূর্তে আমার প্রায়োরিটি কাউকে সহযোগিতা, অবশ্যই দেশের উদ্যোগকে আমি সহযোগিতার পক্ষে, কিন্তু এই মুহূর্তে বেস্ট পসিবল অপশন যে ভ্যাকসিনটা কিভাবে এনে কত দ্রুত বাংলাদেশের সমস্ত মানুষকে কাভারেজে আনতে পারি, সেটাই টপ মোস্ট প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশ গভর্নমেন্ট, এবং সেটাই করছে গভর্নমেন্ট, যে কারণে আমরা অ্যাস্ট্রাজেনিকাটা এখানে আমি যেটা এড করতে চাচ্ছি যে আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে রিকোয়ারমেন্ট, সেটা আমার এত বড় পপুলেশন, এইটাতে আমি বাড়িতে কিনছি, এটাকে আমরা কোনো মতো ভালোই বলছি, কিন্তু আমার নিজের দেশের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এইখানে সরকারকে সব দেশ করে থাকে। এই যে ফাইজারের কথা বললেন, এর প্রত্যেকটা বিন ফান্ডেড বাই দি US গভর্নমেন্ট, NIH-এর তারা বিরাট বিরাট পেয়েছে। সরকার বিজ্ঞানকে, সরকারকে সেই জন্যই বলেছি $500 বিলিয়ন এখানে এমন কিছু না, জনপ্রতি $2। আপনার ইনভেস্টমেন্ট হলে এই টাকা আগামী 10 বছরে তো ফেরত আসবেই। আর আমরা সারা পৃথিবীতে এখন এই সিরাম ইনস্টিটিউটের বদলাতে ভারতের বিরুদ্ধে যত ক্যাম্পেইন ছিল সব কিন্তু বন্ধ হয়ে গেছে। এরা কিন্তু মনে করছে যে এটা ভারত একটা ভালো, এমনকি চীনকে বিট করেছে তারা এই এক সিরাম ইনস্টিটিউট। কিন্তু এখানে একটা একটু ছোট্ট করে বলি, আমি যেটা মনে করি এটা কিন্তু ভারত সরকার বা ভারত অ্যাজ এ কান্ট্রি, তার যে চাইতে মূলত যেটা ক্রেডিটটা হচ্ছে সেরাম ইনস্টিটিউট একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা কিন্তু 7টা কোম্পানিকে প্রোডাকশনের দায়িত্ব দিয়েছে, তার মধ্যে সেরাম একটা, দ্যাট হ্যাপেন্স টু বি ইন ইন্ডিয়া। না, কোম্পানিটা ইন্ডিয়া, আপনি কি তাই মনে করেন? না না, কোম্পানিটা ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, যেটা এটা তো মাল্টিন্যাশনাল কোম্পানি। না না, মাল্টিন্যাশনাল করতে এখন এটা ইট ইজ অ্যান ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়াতে জন্ম, ইন্ডিয়াতে এইতে আছে, তাদের দেহ করতে, তাদের প্রোডাকশন ফ্যাসিলিটিকে তার কাজে তারা টাইমলি তারা করেছে। আর অক্সফোর্ড যেহেতু অক্সফোর্ড ইউনিভার্সিটি তার প্যাটেন্টে, কারণে এই জন্য তারা এটাকে চুজ করেছে, এটা ঠিক আছে। এইসব ব্যাপারে আমি যেতে চাই না। আমাদের যেখানে সরকার আমাদের দেশীয় কোম্পানির প্রতি একটা অনীহা আছে, অনীহাটা কত কারণে, এটা আমলাদের কারণে। আমলাতান্ত্রিকরা যেমন ধরেন এই যে PCR-এর কথা বললো, আজকে 6 মাস আগে আমাদের PCR এসছে, ইনস্পেকশন হয়ে গেছে, তাও 3 মাস হচ্ছে, এখনও আমি অনুমতি পাইনি। সেক্রেটারি সাহেবকে চিঠি লেখার মতো ন্যূনতম ভদ্রতা নেই যে পলাটা চিঠিটা পেয়েছি, দেখছি। এই যে আমলারা মনে করে তারাই এই দেশের মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, এই জাতীয় জিনিসের মনোবৃত্তিটা আমরা যেমনকে ধরেন অ্যান্টিবডি, আমাদের যখন অ্যান্টিবডি, আরাফাত ওয়াজ ভেরি কাইন্ড, সে বলছে আপনার টাকা আমিও কিছু কন্ট্রিবিউট করতে চাই। আজকে আমাদেরটা ভ্যালিডেশন হয়েছে, হয়েছে, পরে সরকার বলছে না আরেকটা ভ্যালিডেশন করো। ঠিক আছে, তুমি তো একবার পারমিশন দিয়েছো আমাকে, তাহলে সেটা করতে আজকে এখনো পর্যন্ত প্রায় 10 দিন ড্রাগের ফাইলটা পড়ে আছে। আর এখানে ICDDRB তারা এটা কিন্তু পারমিশন আগেরটাই তো, একই জিনিস আমরা নতুন কিছু এটা শেষ করি, রুবেল এটা শেষ করি এইখানে। সুতরাং এই জন্য যে আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসটাতে আমলাতান্ত্রিকতা, আরেকটা জিনিস ব্যাপারটা যেটা অক্সিজেনের কথাও বলেছে যে সরকার 10টা রেট করে দিয়েছে, দিস ইজ টু হাই।
এটা ব্যবসায়ীকে সাহায্য করেছে। অক্সিজেনের দামের কথাটাই বলি। জি, এগুলোর উত্তরটা নিয়ে আমার হাতে সময় খুব বেশি, 1 মিনিট পর্যন্ত আছে। ডাক্তার মোহাম্মদ না না, কিন্তু অক্সিজেনটা আমাকে বলতেই হবে। তাহলে শুনতে পারবো না। না না, শুধু যেটা হলো কি, এই যে অক্সিজেনের জন্য তারা পার ডে ঠিক করেছে 100 থেকে 150 টাকা, যদি 5 লিটার করে ব্যবহার হয় 1000 লিটার অক্সিজেনে ঘুষ সহ, চাঁদা সহ, পুলিশেরই লেবার হলো 70 টাকা। জি, আমি বুঝতে পেরেছি। সুতরাং সেইটা 10 গুণ বেশি। আপনি কি হিসাবে দাম ঠিক করেন? জি, ধন্যবাদ। আমি পার্সোনালি যেটা বলতে চাই যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো অফকোর্স বাংলাদেশ তো একেবারে রাতারাতি বদলে সবকিছু শুদ্ধ হয়ে গেছে এটা আমি মনে করি না। বিভিন্ন জায়গাতে কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আমাদের দেখতে হবে, ফিক্স করতে হবে। কিন্তু মোটা দাগে, বিগার পিকচারে আমরা যদি করোনা ম্যানেজমেন্টটা এভাবে না করতাম, তাহলে তো আমাকে 20তম পজিশন ব্লুমবার্গ দিত না। সবচেয়ে বড় কথা আমি যেটা মিস করে যাচ্ছি, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশের সমগোত্রীয় দেশগুলোর মধ্যে কয়টা দেশ এই সময় এত আগে ভ্যাকসিন পেয়েছে? আপনি একটা দেশ দেখান। এই সেরামের কাছেই অ্যাপ্লিকেশন লিখে, আবেদনপত্র লিখে ব্রাজিল বসে আছে, সৌদি আরব বসে আছে, সাউথ আফ্রিকা বসে আছে। আমরা 3 কোটি নিয়ে চলে আসছি, 20 লক্ষ অলরেডি উপহার হিসেবে পেয়েছি। কাজে এইখানে আমি মনে করি আমরা যে এত আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন ডিপ্লোমেসির কারণে উনি ফ্রন্টে থেকে এখানে কিন্তু লিড করেছেন। উনি কতগুলো জুম মিটিংয়ে পার্টিসিপেট করেছেন নেগোসিয়েশনে, এটা তো টেলিভিশনে আসেনি, আমরা দেখিনি, কিন্তু খবর হয়েছে। এই কারণে কিন্তু আমরা ভ্যাকসিন ডিপ্লোমেসিতে এগিয়ে আছি। এই জায়গাটা আমাদের মাথায়। মোহাম্মদ আলী আরাফাত এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।